স্যার আমাদের নেক্সট উইকে একটা ক্লাস টেস্টের ডেট দেন স্যার, যে টপিকসগুলো হয়েছে এর উপরে। না, এই কম টপিকের উপরে ক্লাস টেস্ট নেব না, আর ক্লাস টেস্ট হবে না, হবে ভাইভা। যা পড়াচ্ছে এর উপরে ক্লাস টেস্টের পরিবর্তে ভাইভা হবে। ক্লাস টেস্ট হলে এখানে কপি হয় প্রচুর পরিমাণে, সুতরাং কপিকে অ্যাভয়েড করার জন্য ভাইভা হবে, ইন্ডিভিজুয়াল ভাইভা হবে। প্রত্যেকজনের আলাদা আলাদা টপিকের উপরে ভাইভা হবে। পুরো সিলেবাসের উপরে প্রত্যেককে ডিফারেন্ট ডিফারেন্ট কোশ্চেন করা হবে, আর সেটা আরো কিছুদিন পর। একটা চ্যাপ্টারও শেষ হয় না এখনো। প্রথম চ্যাপ্টার তো খুবই ছোট চ্যাপ্টার ছিল, দ্বিতীয় চ্যাপ্টার চলছে, দ্বিতীয় চ্যাপ্টারের হিউজ কন্টেন্ট বাকি আছে এখনো। সুতরাং এই কম সিলেবাসের উপরে পরীক্ষা দেওয়া যাবে না। ওকে, রেক্টেঙ্গুলার ইউনিট ভেক্টর। In case of cross product. তো আমরা একটা রেক্টেঙ্গুলার ইউনিট ভেক্টরের যে 3 ডাইমেনশন সিস্টেমে যেটা হয় সেটা আঁকি। এটা x অক্ষ, এটা y অক্ষ, এটা z অক্ষ ধরে নিই। এটা x, y, বড় হাতের x দেই, এটা z, x অক্ষ বরাবর একক ভেক্টর i, y অক্ষ বরাবর একক ভেক্টর j, z অক্ষ বরাবর একক ভেক্টর k। তো আমরা ঠিক ডট গুণফলের ক্ষেত্রে যে এই ঘটনাগুলো দেখেছিলাম ক্রস গুণফলের ক্ষেত্রে, সেই একই জিনিসগুলো দেখবো, যে মিউচুয়ালি পারপেন্ডিকুলার যে ভেক্টরগুলো আছে i j j k k i, এইগুলোর ক্ষেত্রে কেমন হয় ক্রস গুণফল, আর যেগুলো সিমিলার প্রোডাক্ট আছে i ক্রস i, j ক্রস j, এগুলো কেমন হয়। তো প্রথমে আমরা সিমিলার প্রোডাক্ট গুলো নিই। i ক্রস i সেটা সমান সমান হবে, এখানে আসবে সংজ্ঞা অনুযায়ী i এর মান গুণ j এর আবার i এর মান গুণ এদের অন্তর্গত কোণের সাইনের 0 ডিগ্রি, কারণ i এর সাথে i 0 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে সাইন 0 ডিগ্রি, এবং i এবং i এর সাথে লম্ব, সেটা কি j এবং k, দুইটাই লম্ব আছে। i এর উপর লম্ব j এবং k, যে কোনো একটা এখানে আসতে পারে। তো কোনটা এখানে আসবে সেটা আমরা এত গভীরে না, যে আমরা এখানে জাস্ট ইটাটাকে ইটা আকারেই রাখি, তার কারণ সাইন 0 ডিগ্রি যেহেতু 0, সুতরাং আমরা এখানে যত ক্যালকুলেশনই চিন্তা করি সব জিরোই হবে। সুতরাং লম্বটাকে আমরা না বসিয়ে, যে ইটা লম্ব আকারে থাকে আমরা জানি, সেই ইটা আকারেই বসালাম, এটা সমান সমান 0 আসবে। রোটেট করে নাও, স্ক্রিন রোটেট করো, স্ক্রিনটাকে রোটেট করো, দেখতে পাবা। স্ক্রিন রোটেট করলে দেখতে পাওয়ার কথা। আমার এখানে আরো 2 ইঞ্চি ফাঁকা আছে, খাতা 2 ইঞ্চি ফাঁকা রেখে আমি সরাই রাখছি। ওকে, এটা 0 আসবে। জে ক্রস জে যদি করি সেটাও 0 আসবে, কে ক্রস কে যদি করি সেটাও 0 আসবে। কিভাবে 0 আসলো বুঝতে পেরেছ? 0 আসার লজিকটা কি, যেহেতু এদের প্রত্যেকের সাথে 0 ডিগ্রি কোণ উৎপন্ন হয়, i এর সাথে i 0 ডিগ্রি কোণ উৎপন্ন করে, সুতরাং sin 0 ডিগ্রির জন্য সবাই 0 হয়ে যাবে। তাহলে আমরা দেখেছিলাম ডট গুণফলের ক্ষেত্রে এই জিনিসগুলোর মান ছিল, কিন্তু ক্রস গুণফলের ক্ষেত্রে এই জিনিসগুলোর কোনো মান নাই। এবার মিউচুয়ালি পারপেন্ডিকুলার যেগুলো আছে সেগুলো দেখি। i ক্রস জে, এটা কত হবে? i এর মান 1 গুণ j এর মান 1 গুণ i এবং j এর মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। তাহলে সাইন 90 ডিগ্রি গুণ i এবং j এর উপরে লম্ব কে আছে? স্যার জে আছে, i এবং j এর উপর লম্ব কে, তাহলে এখানে কে আসবে। দেখো i ক্রস j, এটা ঘড়ির কাঁটার দিকে ডিরেকশন নিয়েছি, এই জন্য এটাকে প্লাস কে দিলাম। এর সাপেক্ষে অন গুণ সাইন 90 ডিগ্রি গুণ কে, এটা সমান সমান ফাইনালি আমরা কে লিখতে পারবো। আমরা বলেছিলাম যে কোনো একটা ডিরেকশনকে প্লাস ধরলে বাকি ডিরেকশনকে মাইনাস ধরবো, অন্য ডিরেকশনকে। তাহলে এখানে যদি জে ক্রস আই হয়,
তাহলে কি লিখতে পারবো বলো তো জে ক্রস আই এর ক্ষেত্রে? স্যার আই মাইনাস ক্রস কে। জে সমান সমান কে হলো, তাহলে জে ক্রস আই সমান সমান অবশ্যই মাইনাস কে হবে, তাহলে মাইনাস কে। ওকে, এবার আমরা পরেরটায় যাই। জে ক্রস কে, জে ক্রস কে এটা সমান সমান আমরা লিখতে পারবো, কি লিখতে পারবো বলো তো? জে এবং কে এর উপর লম্ব কে স্যার আছে? আই, তাহলে আই আই লিখতে স্যার। পারবো। তাহলে উল্টাটা যদি করি, কে ক্রস স্যার জে মাইনাস আই। যদি করি তাহলে মাইনাস আই। ওকে, তাহলে এই যেটা করলাম। এখন কে ক্রস আই, কে ক্রস আই এটা ইকুয়াল টু জে, আর আই ক্রস কে ইকুয়াল টু মাইনাস অফ জে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে সামারি করতে পারি যে ডট গুণফলের ক্ষেত্রে যে জিনিসগুলোর মান ছিল, ক্রস গুণফলের ক্ষেত্রে ঠিক সেই জিনিসগুলোর মান নেই, 0। আর ডট গুণফলের ক্ষেত্রে যেগুলোর মান 0 ছিল, ক্রস গুণফলের ক্ষেত্রে ঠিক সেইগুলোর মানই আমরা পাচ্ছি, তাই তো? ঠিক আছে, বুঝতে পেরেছো? কোনো কনফিউশন? জি স্যার, বুঝতে পেরেছি স্যার। ওকে, ভেরি গুড। এখন আমরা প্রমাণ করব দুটো ভেক্টরকে ভেক্টর গুণফল করলে একটা ভেক্টর আউটপুট পাওয়া যায়। আমরা যেভাবে প্রমাণ করেছিলাম যে দুটো ভেক্টরকে স্কেলার গুণফল করলে একটা স্কেলার মান পাওয়া যায়, অনুরূপভাবে আমরা প্রমাণ করব দুটো ভেক্টরকে ভেক্টর গুণফল করলে একটা ভেক্টর আউটপুট পাওয়া যায়। প্রুভ দ্যাট the vector product of two vectors gives a vector output. তাহলে আমাকে প্রমাণ করতে বলেছে যে দুইটা ভেক্টরের ভেক্টর গুণফল একটা ভেক্টর আউটপুট দেয়। তাহলে আমরা ধরে নিই let a equal to axi plus ayj plus azk, b equal to bxi plus byj plus bzk. A cross b, a cross b equal to axi plus ayj plus azk cross bxi plus byj plus bzk। এইগুলো কিন্তু সাফিক্সে, এগুলো কিন্তু আবার সরাসরি গুণ করে দিও, বি এক্স কিন্তু গুণ করে দিও না, আবার বি নিচে এক্স তার সাথে গুণ অবস্থায় আই। তাহলে আমরা সিম্পল মাল্টিপ্লিকেশন করি, সিম্পল মাল্টিপ্লিকেশন করলে হবে এ এক্স বি এক্স আই ক্রস আই প্লাস এ এক্স বি ওয়াই আই ক্রস জে প্লাস এ এক্স বি জেড আই ক্রস কে প্লাস এ ওয়াই বি এক্স জে ক্রস আই প্লাস এ ওয়াই বি ওয়াই জে ক্রস জে প্লাস এ ওয়াই বি জেড জে ক্রস কে প্লাস az bx k cross I plus az by k cross j plus az bz k cross k.
এখন আমরা দেখে দেখে মানগুলো বসাই দিব। তো মানগুলো মুখস্থ করার দরকার নাই, দেখো আমরা এখানে একটা 3 ডাইমেনশন ছোট করে এঁকে নিব যখন মানগুলো বসাবো। যেহেতু আমাদের মাথার মধ্যে কনসেপ্টটা আছে, আমরা জাস্ট একটু এখানে বসাই নি আই জে কে। আমরা সাইক্লিক অর্ডারের যে ক্রস গুণফলগুলো, সাইক্লিক অর্ডার এ আই জে জে কে কে আই, এভাবে আমরা ঘুরবো এবং ঘড়ি কাটার দিকে ঘুরলে পজিটিভ পারপেন্ডিকুলার ভেক্টর আনবো। যে আই জে ঘড়ি কাটার দিকে ঘুরেছি, তাহলে পজিটিভ পারপেন্ডিকুলার ভেক্টর কে আনবো। জে জে আই ঘড়ি কাটার বিপরীত দিকে ঘুরলে আমরা নেগেটিভ আনবো। ইন জেনারেল ব্যতিক্রম হলে সমস্যা নাই, কিন্তু ব্যতিক্রম হলে তোমার সবগুলো সেই সিকোয়েন্সেই করতে হবে। এই জন্য যে কোনো একটা কথা মনে রাখতে হবে যে ঘড়ি কাটার দিকে ঘুরলে আমরা পজিটিভ ধরবো, বিপরীত দিকে ঘুরলে আমরা নেগেটিভ ধরবো। তাহলে মানগুলো আমরা বসাই দিচ্ছি ওই বেসিক দিয়ে। ax bx তাহলে 0 i ক্রস i 0 প্লাস ax by i ক্রস j সমান সমান পজিটিভ কে প্লাস ax bz i ক্রস k কি হবে বলো? মাইনাস জে অবশ্যই, প্লাস ay bx j ক্রস i সমান সমান কি লেখা যাবে? j ক্রস i সমান সমান মাইনাস অফ k প্লাস ay by 0 প্লাস ay bz j ক্রস k, এই যে j ক্রস k সমান সমান কি লেখা যাবে? অবশ্যই i, পজিটিভ i, প্লাস ফাইনালি az bx k ক্রস i, তাহলে k ক্রস i সমান সমান কি লিখতে পারবো? j প্লাস ay by 0 না সরি az by ঠিক লিখেছি, k ক্রস i j, ঠিক আছে। তারপর ay az by k ক্রস j মাইনাস i হবে, তাহলে মাইনাস অফ i প্লাস 0। তাহলে আমরা দেখতে পাচ্ছি তিনটা মান শূন্য হয়ে গেছে। প্রথম লাইনে প্রথমটা, দ্বিতীয় লাইনে দ্বিতীয়টা, তৃতীয় লাইনের তৃতীয়টা। তাহলে ফাইনালি কি থাকলো? যা আছে সেখান থেকে আমরা একটু কমন নিয়ে নিই। দেখো দুইটা আই আছে, এই একটা আই আছে আর আরেকটা আই আছে কোথায়? একটা মাইনাস আই আছে, এই যে একটা আই আছে। তাহলে দুইটা আই কে কমন নিয়ে নিই আমরা। কমন নিয়ে নিলে কি হবে? ay bz মাইনাস az by, তার সাথে আই থাকবে, প্লাস জে নি, জে কোথায় আছে? একটা পজিটিভ জে, এই যে একটা জে আর এই যে একটা জে, এই দুইটা জে কে আমরা কমন নিয়ে ফেলি। তাহলে পজিটিভ জে কে কমন নিলে az bx মাইনাস ax bz জে প্লাস ফাইনালি কে, এই একটা কে আছে আর একটা কে কোথায় আছে? এই যে একটা কে আছে। তাহলে ax by মাইনাস ay bx তার সাথে একটা কে। বোঝা গেল? তো এই যে ফাইনালি যে মানটা আসছে, এই এই মানটাই হচ্ছে a ক্রস b এর মান। a ক্রস b এর মান মানে হচ্ছে a ক্রস b এর রাশিমালা আর কি, ভেক্টর। একটু জুম কমাবেন, পুরাটা দেখা যাইতেছে না। বুঝি নাই। একটু জুম কমাবেন, পুরাটা দেখা যাইতেছে না, এক পাশ দেখা যাইতেছে খাতার। তুমি নিজের স্ক্রিনটা জুম কমাও, আমি জুম করি নাই তো। আমারটা জুম কমানোই স্যার, আমি জুম করি নাই তো। স্যার এক পাশে ম্যাথ করছে আর এক পাশে করছে না, এক পাশেই করছে। আচ্ছা আচ্ছা, কোথায় দেখতে পারো নাই বলো? কোথায় সমস্যা? আবার চুপচাপ হয়ে গেল। বাম সাইডে দেখতে পারতেছি না, বাম সাইডের। বাম সাইডে কোন জায়গায়? এই জায়গায় স্যার ওইটা জি না স্যার, এই সাইডে, অপর সাইডে। এই জায়গায় না স্যার, এই সাইডে, এই সাইডে। জি স্যার। এই সাইড, এই জায়গায় দেখতে পাচ্ছ?
না না, এটা দেখতে পাচ্ছি না। এই সাইডে তো কিছু লেখে নাই। এটাই তো লাস্ট। আচ্ছা ঠিক আছে, দেখো এখানে এতটা দেখা যাচ্ছে। কোনো সমস্যা হয়তো হয়েছে। দেখো তোমার এখানে ঠিক করে নাও, আমার এখানে সেটিংস ঠিক আছে। তাহলে a ক্রস b সমান সমান আমরা যে রাশিমালাটা পেলাম, শুধু রিজয়েন করো তাহলে ঠিক হয়ে যাবে। a ক্রস b সমান সমান যে রাশিমালাটা পেলাম, যে ক্যালকুলেশনটা পেলাম, তার এই ক্যালকুলেশনটুকু x এর কম্পোনেন্ট, এটা y এর কম্পোনেন্ট, এটা z এর কম্পোনেন্ট, এবং ফাইনালি সমস্ত এটা ক্যালকুলেশন করে আমরা একটা নাম্বার পাবো, একটা স্কেলার মান পাবো। সুতরাং এই টোটাল ক্যালকুলেশনটা একটা ভেক্টরে কনভার্ট হচ্ছে। সুতরাং দুইটা ভেক্টরের ভেক্টর গুণফল একটা ভেক্টর রাশি। এই জিনিসটাকে আমরা সহজ করে লিখতে পারি। আমরা যখন সূত্র আকারে লিখবো তখন আমরা এইভাবে লিখবো, a ক্রস b ইকুয়াল টু i j k ax ay az bx by bz, এইভাবে লিখবো। এটা ডিটারমিনেন্ট আকারে লিখবো। যখন এটাকে আবার ভেঙে দিব, এটাকে ভেঙে দুই এক লাইন ক্যালকুলেশন করলে আবার এটা চলে আসবে। সুতরাং এই লাইনটাকে, এই পুরো ক্যালকুলেশনটাকে এইভাবে ডিটারমিনেন্ট আকারে লেখা যায়। বোঝা গেল কিছু? বুঝতে পেরেছ? স্যার আরেকবার একটু স্যার খেয়াল করিনি ঠিক মতো। এই টোটাল ক্যালকুলেশনটাকে এইভাবে ডিটারমিনেন্ট আকারে লেখা যায়। আমরা ডিটারমিনেন্টের ক্যালকুলেশন জিওমেট্রিতে শিখেছি না, যে এটাকে নিলে এই বরাবর কলাম বাদ দিব, রো বাদ দিব। তাহলে কলাম বাদ দাও, রো বাদ দাও, দিলে কি আসে? এ ওয়াই বিজেড, এই যে আছে এ ওয়াই বিজেড মাইনাস বি ওয়াই জেড, এই যে বি ওয়াই জেড আছে। এইভাবে তুমি জে নাও, মাইনাস নিয়ে জে নাও, আবার প্লাস নিয়ে কে নাও, নিয়ে ক্যালকুলেশন করো, দেখো এই লাইনটাই পাবা। সুতরাং এই লাইনটাকে এই লাইন দিয়ে রিপ্রেজেন্ট করা যায়। সুতরাং আমরা সহজে এই লাইনটা মনে রাখবো। শোনা যাচ্ছে না, আবার আরেকবার বলো। হ্যাঁ, মাইনাস আসবে, করে দেখো, করে দেখো, মাইনাস আসবে। মাইনাসটাকে কমন নিয়ে প্লাস করতে হবে। আমি বলেছি দু এক লাইন ক্যালকুলেশন করলে এটা আসবে, প্রথম লাইনে আসবে সেটা তো বলিনি। দু এক লাইন ক্যালকুলেশন করতে হবে, এটা মাইনাস আসবে, পরে এই মাইনাসটা এই পাশে দিয়ে এই মাইনাসটা এই পাশে নিয়ে প্লাস করতে হবে, তারপর এটা আসবে। ক্যালকুলেশন করে দেখো। ক্যালকুলেশন তো এটা প্রেডিক্ট করা যায় না। ক্যালকুলেশন এমন একটা জিনিস যেটা তুমি প্রেডিক্ট করতে পারবা না। তোমার মনে হবে এটা হতে পারে, কিন্তু সেটা নাও হতে পারে। এটা ক্যালকুলেশন করে দেখতে হবে। এটা ক্যালকুলেশন করলে অবশ্যই ডেফিনেটলি এটা আসবে। সুতরাং এটা থেকে এটা লেখা যায়। ওকে, তাহলে মাথার মধ্যে খুব ভালো করে ঢোকায় নাও যে এরকম একটা স্ট্রাকচার থাকলে, এই যে আই জে কে ছিল, আই জে কে লিখেছি, প্রথমে এর মানগুলো ছিল, দেখো সবাই প্রথমে এর মানগুলো ছিল, এই জন্য এক্স এ ওয়াই এজেড কে লিখেছি। তারপরে দেখো বি এর মানগুলো ছিল, বি এর মানগুলো ছিল, সুতরাং বি এক্স বি ওয়াই বিজেড করে লিখেছি। তাহলে এইরকম কোন স্ট্রাকচার থাকলে সেটাকে আমরা কোন রকম হেজিটেশন ছাড়া, একটা জিনিস খেয়াল করে দেখো, যখন আই ছিল তখন এই জায়গায় কোনো আয়ের সাথে যে কম্পোনেন্ট গুলো থাকে, এক্স এর যে কম্পোনেন্ট, সেগুলো কিন্তু ছিল না এখানে। এ এক্স বি এক্স এই টাইপস এর কোনো জিনিস কিন্তু এখানে ছিল না। যখন জে ছিল তখন কিন্তু এখানে এ ওয়াই টাইপের কোনো, বি ওয়াই টাইপের কোনো মান ছিল না। সুতরাং এই স্ট্রাকচারটাকে এটা লিখতে পারবো। তাহলে যদি আমাদের প্রশ্ন আসে এটা, প্রুভ দ্যাট vector product of two vector gives a vector output, তাহলে আমাকে এখান থেকে শুরু করে এই পর্যন্ত সামারি করতে হবে, এই পর্যন্ত, এই যে এইটুকু। আর যদি কোনো জায়গায় দেখা যাচ্ছে আমার ক্রস গুণফল করার প্রয়োজন হচ্ছে, সূত্র আকারে আমার ক্রস গুণফল করার প্রয়োজন হচ্ছে, তখন কিন্তু আমরা এইভাবে করব না, এই টোটাল ক্যালকুলেশন করব না। তখন আমরা জানবো a ক্রস b ইকুয়াল টু এটা, এইখান থেকে পরে স্টেপ ওয়াইজ আমরা নামবো ক্যালকুলেশন করে। বুঝতে পেরেছো? মাঝে একটু দেখাবেন স্যার মাঝখানে? জি স্যার, ওই স্যার, আর একটু নিচে নাম খাতাটা। স্যার খাতাটা নিচে নাম যাতে উপরে দেখা যায়। হয়েছে? জি স্যার, এবার একটু নিচে।
ঠিক আছে, হয়েছে? জি স্যার। ওকে, এবার আমরা ট্রিপল প্রোডাক্টে যাব। ট্রিপল প্রোডাক্ট মানে ডট এবং ক্রস যার সাথে মিলেমিশে আছে সেরকম একটা প্রোডাক্টে যাব। সাপোজ vector a equal to axi plus ayj plus azk, vector b equal to bxi plus byj plus bzk, vector c equal to cxi cyj plus cz. Okay. প্রমাণ করতে হবে, prove that a dot b cross c equal to ax ay az bx by bz cx cy cz। এটা আমাদের প্রমাণ করতে হবে। তিনটা ভেক্টর দেওয়া আছে, যে কোনো দুইটা ভেক্টরকে বি এবং সি কে ক্রস গুণফল করে তার সাথে এ কে যদি ডট গুণফল করি তাহলে আমাদের এই প্রমাণটা আসবে, এই আউটপুটটা আসবে, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে প্রথম কাজ হচ্ছে এই ব্র্যাকেটের কাজ শুরু করা, বি এবং সি কে ক্রস গুণফল করা। আমরা সলিউশনে চলে আসছি। গিভেন এ দেওয়া আছে লিখবা, বি দেওয়া আছে লিখবা, সি দেওয়া আছে লিখবা। তিনটা ভেক্টর আগে লিখে নিবা। তারপর বি ক্রস সি, বি ক্রস সি ম্যানুয়ালি গুণ করবো না আমরা, একটু আগে ম্যানুয়ালি গুণ করলাম সেই গুণটা করবো না আমরা। যে ম্যাট্রিক্স ফর্মটা নিয়েছিলাম, ডিটারমিনেন্ট যে ফর্মটা ছিল সেই ডিটারমিনেন্ট ফর্মটা নিব। কি ছিল ডিটারমিনেন্ট ফর্মটা? আই ছিল, জে ছিল, কে ছিল। তারপরে প্রথম ভেক্টর যেটা তার কম্পোনেন্ট গুলো ছিল, এক্স এর কম্পোনেন্ট ছিল বিএক্স বিওয়াই বিজেড, দ্বিতীয় ভেক্টরের কম্পোনেন্ট তার মানে সিএক্স সিওয়াই সিজেড। ঠিক আছে, এবার এটাকে ক্যালকুলেশন করো। প্রথমে আমরা আই নিব, আই নিলে আই বরাবর কলম বা রোবাদ বিওয়াই সিজেড মাইনাস বিজেড সিওয়াই মাইনাস জে নিব, সূত্রের মাইনাস জে নিব, জে বরাবর কলম বা রোবাদ, তাহলে বিএক্স সিজেড মাইনাস বিজেড সিএক্স সূত্রের প্লাস, তারপরে কে নিব, কে, তাহলে কে আসলো, কে বরাবর কলম বা রোবাদ বিএক্স সিওয়াই মাইনাস বিওয়াই সিএক্স। আমরা দেখেছিলাম আগের পেজ থেকে যে এইখান থেকে আইডিয়ালি সবগুলোই প্লাস ছিল, এই ভেক্টরের মধ্যে সবগুলোই প্লাস ছিল, প্লাস প্লাস প্লাস। তাহলে আমরা এটাকে প্লাস করে দিব। পরের লাইনে আমরা এইখান থেকে একটা এই লাইনটা আগে, এই টার্মসটা আগে লিখবো, এটাকে পরে লিখবো, লিখে এই মাইনাসটাকে কমন নিয়ে নিব, নিলে এটা প্লাস হয়ে যাবে। তো সেই কাজটা কিভাবে করা যায়? বিওয়াই সিজেড মাইনাস বিজেড সিওয়াই তার সাথে থাকবে আই প্লাস, এটাকে আগে লিখবো, এটাকে আগে লিখে মাইনাস কমন নিলে প্লাস হয়ে যাবে। তাহলে বিজেড সিএক্স মাইনাস বিএক্স সিজেড, যে আমরা ঠিক আগের ফরম্যাটে অনুযায়ী সাদা লিখছি, আই জে কে ভেক্টর ফর্মে যেরকম আই জে কে পরে থাকে সেরকম পরে লিখছি আই জে কে প্লাস বিএক্স সিওয়াই মাইনাস বিওয়াই সিএক্স তার সাথে কে। ওকে, তাহলে এটাই হচ্ছে বি ক্রস সি, বি ক্রস সি ভেক্টরটা এটাই। এখন এর সাথে ডট গুণফল করতে হবে কাকে? এ কে। তাহলে নাও এ ডট বি ক্রস সি, এ ডট বি ক্রস সি ইকুয়াল টু, এ ভেক্টরটা কত ছিল? এ ভেক্টরটা ছিল হচ্ছে এ এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে, এটা ছিল এই ভেক্টরটা। তার সাথে ডট গুণফল হচ্ছে কার? এই টোটালটার,
তাহলে এর মধ্যে ফার্স্ট ব্র্যাকেট আছে, সেকেন্ড ব্র্যাকেট নিলাম একটা। প্রথমটা কি আছে, by cz মাইনাস bz cy, তার সাথে কি আছে i প্লাস প্লাস, এটা কিন্তু এই লাস্টের অংশ প্লাসটা, যদি এখানে সমান সমান এই পাশে দেওয়া দরকার ছিল প্লাস, কিন্তু জায়গা নেই দেখে আমি এখানে দিলাম প্লাস bz cx মাইনাস bx cz j প্লাস bx cy মাইনাস by cx। ওকে, দুইটা ভেক্টরকে ডট গুণফল করবো, তাহলে দুইটা ভেক্টরকে ডট গুণফল করলে কি হবে বলো তো? আই এর সাথে আই গুলো গুণ হয়, আই এর মানের সাথে আই এর মান গুণ হয়, জে এর মানের সাথে জে এর মান গুণ হয়, কে এর মানের সাথে কে এর মান গুণ হয়, তাই তো? জি স্যার। তাহলে ফাইনালি আসবে by cz মাইনাস bz cy, তার সাথে আই এর সাথে আই এর মানগুলো, এ ভেক্টর আই এর মান গুণ হলো, সেটা হচ্ছে x প্লাস, তারপরে আসছে bz cx মাইনাস bx cz, তার সাথে এ ভেক্টরের j এর মান ay প্লাস ফাইনালি bx cy মাইনাস by cx, তার সাথে az। ভালো করে খেয়াল করে দেখো তো, এখান থেকে দেখাই, এই যে এটা এই লাইনটা খেয়াল করো, এখানে আই, এখানে জে, এখানে কে ছিল, তাহলে এটা সমাধান কাকে সমাধান করে পেয়েছিলাম, এটাকে সমাধান করে এটা এই লাইনটা পেয়েছিলাম। তাহলে এই লাইনটাকে যদি আমি এটা লিখি ভুল হবে? আমি এই লাইনটার পরিবর্তে যদি এটা লিখি তাহলে ভুল হবে কি আমার? কারণ এই লাইনটা এবং এই লাইনটা তো একই লাইন, একই জিনিস, শুধুমাত্র ক্যালকুলেশন করে আমি এই লাইনে এনেছি। তাহলে এখন যদি আই এর জায়গায় আমি এক্স দেই, তাহলে এই আই এর জায়গায় কি রিপ্লেস হবে? এক্স। এই জে এর জায়গায় যদি এ ওয়াই দিই, তাহলে এই জে এর জায়গায় এ ওয়াই হয়ে যাবে। কে এর জায়গায় এজেড দিলে এই কে এর জায়গায় এজেড হয়ে যাবে। বুঝতে পেরেছো আমার কথা? স্যার তাহলে সেই লাইনটা তো এখানে আছে, জি স্যার। সেই জিনিসটা তো এখানে আছে। তাহলে এটাকে আমরা লিখতে পারবো ফাইনালি এক্স এ ওয়াই এজেড বিএক্স বিওয়াই বিজেড সিএক্স সিওয়াই সিজেড এ ডট বি ক্রস সি। ওকে, এটাই প্রুভড। কোথাও কোনো প্রশ্ন থাকলে, ডাউট থাকলে জিজ্ঞাসা করো, বুঝতে যদি সমস্যা হয় কোথাও। স্যার হ্যাঁ বলো। স্যার এটা আমরা বলো। যেমন লিখছি, যদি আমরা এখন লিখি বি বি ডট এ ক্রস সি, তাহলে আমরা অনুরূপ ভাবে লিখতে পারি না স্যার? বি টার্মটা উপরে, তারপরে এর টার্মটা মাঝে, তারপরে সি টার্মটা হ্যাঁ নিচে। হ্যাঁ হ্যাঁ, সিকোয়েন্স অনুযায়ী আছে। প্রথমটার সাথে যেটা পরে দুইটা ডট গুণফল হবে। প্রথমে এ ডট বি ক্রস সি আছে, এই জন্য এটা আগে, তারপরে বি, তারপরে সি। এই প্রমাণটাও এরপরে আছে। এরপর তুমি যে এই কথাটা বলেছো ওই প্রমাণটা বইয়েও আসছে, এবং এরপরে আমি সেটা দেখাবো। যদি আমরা এইভাবে লিখতাম, প্রথমে বি ডট সি ক্রস এ, তাহলে এই এই সিকোয়েন্সটা এরকম হতো। প্রথমে বি আসতো, বিএক্স বিওয়াই বিজেড সিএক্স সিওয়াই সিজেড এক্স এওয়াই এজেড, এটা হতো। মজার ব্যাপার হচ্ছে এটা এবং এটা ইকুয়াল। স্যার আমি প্রথম এটাকে লাইনে বি এটাকে ওয়াই, এভাবে লিখতে পারতাম। হ্যাঁ বলো, শুনতে পাইনি, আরেকবার বলো। যার সাথে ডট গুণফল হবে সে প্রথম উপরে লাইনে থাকবে। বি ওয়াই দুইবার হয়ে গেছে স্যার। ঠিক করে নাও। ঠিক আছে।
স্যার বললেন স্যার কোনটা কোনটা ইকুয়াল? সবাই ইকুয়াল। এটা এটা আরো যদি কোনো কিছু লিখি, যদি সি ডট এ ক্রস বি সেটাও লিখতাম, সেখান থেকে যে মানুষটা, এরা সবাই ইকুয়াল। এই প্রমাণটা আমরা একটু পরে করব, যে এটা সমান সমান এটা লিখলেও হবে, এটা সমান সমান এটা লিখলেও হবে, কারণ এখান থেকে এটা পাওয়া যাবে, এটাকে রিঅ্যারেঞ্জ করলে এটা পাওয়া যায়। আমি যদি এটা সমান সমান এটা লিখি তাতে কোনো ভুল নাই, এটা সমান সমান এটা লিখলেও কোনো সমস্যা নাই। বাট আমরা ইন জেনারেল যেটা আগে আসবে ডট গুণফল যেটা, সেটাকে আগে লিখবো, বাকি ক্রস গুণফল দুটোকে নিচে লিখবো ইন জেনারেল। আর যদি কখনো কেউ ভুল করে এটা সমান সমান এটা লিখে ফেলে, এই যেটা ইকুয়াল, এটা এবং এটা পরস্পর ইকুয়াল, মানের কোনো চেঞ্জ হয় না এখানে। যতটুকু পড়লাম এখানে কারোর কোনো বুঝতে সমস্যা আছে? জি না স্যার। জি না স্যার। আচ্ছা, prove that A dot B cross C equal to B dot C cross A equal to C dot A cross B. এটা ইকুয়াল, এটা আমাদের প্রমাণ করতে হবে। আচ্ছা, তার আগে বলো তো, ছোট কোশ্চেনের উত্তর দাও। ইন্টিগ্রেশন ডিএক্স কে করলে, ডিএক্স কে ইন্টিগ্রেশন করলে কি হয়? স্যার এক্স হয়। এক্স হয় প্লাস সি স্যার। প্লাস সি হয়। এক্স হয় কেন ডিএক্স কে ইন্টিগ্রেশন করলে? স্যার যে বলো। ওকে জিজ্ঞেস করিনি, সবাইকে জিজ্ঞেস করেছি কেন হয়। স্যার এটা তো সরাসরি স্যার একটা সূত্রই পড়ে যায় স্যার, এত বিস্তারিত করি নাই স্যার। সূত্র কি সূত্র? স্যার কনস্ট্যান্ট কে ইন্টিগ্রেট করলে এক্স হয় স্যার। কনস্ট্যান্ট কে ইন্টিগ্রেশন করলে স্যার এক্স হবে, এখানে 1 ইন্টিগ্রেট করা হয়েছে। কনস্ট্যান্ট কে ইন্টিগ্রেশন করা যায়? আচ্ছা স্যার কি বলতেছে স্যার? কনস্ট্যান্ট কে ডিফারেন্সিয়েশন করা যায়? হ্যাঁ, কনস্ট্যান্ট কে ডিফারেন্সিয়েশন করা যায়? কনস্ট্যান্ট কে ডিফারেন্সিয়েশন করলে জিরো হয় কেন বলতে পারবা? কেন কেন বলতে পারবা না? শেখো নাই তাই তো? জি স্যার, জি স্যার। শেখা হয় না। কিন্তু দরকার ছিল শেখা, কারণ এই জিনিসগুলোই আসল জিনিস। স্যার বিষয় হচ্ছে যে আমাদেরও হয়তোবা ওইভাবে ইচ্ছাটা জাগে নাই, তাই আমরা শিখতে পারি নাই। আর যেহেতু আমরা কখনো ওইভাবে কোশ্চেন করি নাই, তাই আমাদের কখনো আমাদেরকে ওইভাবে বোঝায় নাই, এই আর কি। জানতে হবে, এগুলো না জানলে সামনে আগাতে পারবা না। বেসিকে যে অনেক দুর্বলতা আছে এটা তো বুঝতে পারছো তাই না? ইন্টিগ্রেশন কনস্ট্যান্টকে ইন্টিগ্রেশনও করা যায় না, কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েশনও করা যায় না। বাট তোমরা কিন্তু বলে দিলে যে কনস্ট্যান্টকে ইন্টিগ্রেশন করলে এক্স হয়, এটা 100% ভুল। এই কথাটা যদি কখনো বলো, এখানে 1%ও সত্যতা নাই। কনস্ট্যান্টকে ইন্টিগ্রেশন করা যায় না, ডিফারেন্সিয়েশন করা যায় না, কারণ ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশন হয় ভেরিয়েবলের। কনস্ট্যান্টকে কখনো ইন্টিগ্রেশনও করা যাবে না, ডিফারেন্সিয়েশনও করা যাবে না। যাক, আমার এই কথাটা, এই ইন্টিগ্রেশনে হঠাৎ চলে গেলাম, তার একটা উদ্দেশ্য আছে। আমি
এর থেকে একটা বড় কোশ্চেন করতে যাচ্ছিলাম তোমাদের, কিন্তু সেই বড় কোশ্চেনটার আগে একটু ছোট কোশ্চেন করে দেখলাম যে তোমাদের অবস্থাটা কেমন। যাক, চেষ্টা করবা এগুলো শেখার। এই জিনিসগুলো তোমরা যদি ইন্টিগ্রেশন শিখতে চাও, আমার কিছু লেকচার আছে তোমাদের আস্ক মি এনিথিং চ্যানেলে, তোমাদের বিএবিটি চ্যানেলে। যদি কারোর ইন্টারেস্ট থাকে যে আমি রিয়েলি জানবো ইন্টিগ্রেশন সম্পর্কে, আমি জানতে চাই, ওইখানে ছোটখাটো খুঁটিনাটি বিষয় এই জিনিসগুলো আছে। কেন ডিএক্স কে ইন্টিগ্রেশন করলে এক্স হবে, কেন জিরো ডিফারেন্সিয়েশন কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েশন করলে জিরো হয়, এই টাইপসের ছোটখাটো কথাবার্তা আমি যখনই কোনো ক্লাসে কোনো টপিক সম্পর্কে বলি, আমি ওই জিনিসগুলো বলি, কারণ এই জিনিসগুলো আসল জিনিস। এইগুলো না শিখে অঙ্ক করার মধ্যে এ প্লাস পাওয়ার মধ্যে কোনো কৃতিত্ব নাই। তোমাদের অনেকে এ প্লাস পেয়েছে এখানে, কিন্তু তোমরা একটা সিম্পল জিনিসই কিন্তু অ্যান্সার করতে পারোনি যে ইন্টিগ্রেশন করলে ডিএক্স কে ইন্টিগ্রেশন করলে এক্স হয়, তার কারণটা বলতে পারো নাই। এই সিম্পল জিনিসটা যদি না জানো, বলো বড় ইন্টিগ্রেশন করে লাভটা কি? কোনো লাভ নেই। তার মানে তোমাদের বেসিক কিন্তু ইন্টিগ্রেশন সম্পর্কে জিরো। অঙ্ক করতে পারো, কিন্তু ইন্টিগ্রেশন সম্পর্কে বেসিক কিন্তু একেবারেই নাই। সুতরাং এগুলো শিখতে হবে। আমি কোশ্চেন করতে চাইছিলাম, কারণ এইখানে একটা কোশ্চেন চলে আসবে। তোমরা যে ভেক্টর পড়ছো, ভেক্টরে অনেক জিনিস আমি ইচ্ছা করেই বলি তোমাদের, তোমরা কিন্তু কোনো কোশ্চেনই করো না। এমনিতে তোমরা কোশ্চেন করো না, এটা আমি জানি। এটা ওয়ান ক্যাম্পাস অফ অনলাইন একই অবস্থা। অনলাইন দেখে যে কোশ্চেন কম করো, অন ক্যাম্পাস হলে কোশ্চেন অনেক বেশি করতে, ব্যাপারটা এরকম না। অন ক্যাম্পাসেও অনেকে কোশ্চেন করে না, দুই একজন ব্যতিক্রম ছাড়া। কিন্তু আমি আমার দায়বদ্ধতা থেকে যতটুকু আমার মন মাথায় যতটুকু থাকে আমি ততটুকু বলার চেষ্টা করি। তোমাদের ভেক্টর পড়াচ্ছি, চ্যাপ্টার 2 পড়াচ্ছি। আমি চ্যাপ্টার 2 তে 3টা ক্লাসে হয়তো 3টা ক্লাস নিয়ে ফেলছি থিওরির উপরে। আমি কিন্তু অঙ্ক একটাও করি না এখনো, দুই একটা ব্যতিক্রম হয়তো করেছি টপিক রিলেটেড, কিন্তু ম্যাক্সিমাম আমি থিওরি করা যাচ্ছি। তো তোমাদের এই থিওরি গুলো বেশি ইম্পর্টেন্ট। অঙ্ক সবই পারবা তুমি যদি থিওরি বোঝো ভালো করে। ডট গুণন কি, ক্রস গুণন কি, এটা কিভাবে কাজ করে, এই ব্যাপারগুলো যদি তুমি জানো, তুমি এমনি পারবা। আমি তোমাদের কোশ্চেন করতে যাচ্ছিলাম যে যদি আমরা 0 থেকে 1 লিমিটের মধ্যে কোনো ইন্টিগ্রেশন করি, আর যদি এই ইন্টিগ্রেশন লিমিটটা চেঞ্জ করে 1 থেকে 0 দিই, তাহলে একটা নেগেটিভ মান আসে। এই নেগেটিভটার ব্যাখ্যা করতে বলছিলাম। তো তোমরা তো এই জিনিসটার ব্যাখ্যাই পারো না, এটা তো আরো বড় ব্যাখ্যা। এটা তো তোমরা দিলে হয়তো কেউই পারবা না, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, এই ব্যাখ্যাগুলোতে আমি আর গেলাম না। যাদের ইন্টারেস্ট আছে, চ্যানেল সাবস্ক্রাইব করা লাগবে না, চ্যানেলের লাইক দেওয়া লাগবে না, কোনো কিছুই করা লাগবে না। ওইটা আমার চ্যানেলও না, ওইখান থেকে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হলে আমি টাকা পাবো সেরকমও না ব্যাপারটা। তোমাদের নিজেদের যদি ইচ্ছা থাকে যে ইন্টিগ্রেশন শিখবো, কারণ এরপরে ডিফারেন্সিয়াল ইকুয়েশন আছে, ফুরিয়ার আছে, তোমরা মনে করলে যে আমি কিছু না শিখে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন এ প্লাস পেয়ে গেলাম, আমি বড় অনেক কিছু অর্জন করে ফেললাম, ব্যাপারটা এরকম না। এরপরে ফুরিয়ার আছে, চোখে অন্ধকার দেখবা ফুরিয়ার যখন করবা ইন্টিগ্রেশন না পারলে। এরপরে ইমিডিয়েট পরের কোর্সে সেমিস্টার 3 তে তোমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশন আছে, সরিষার ফুল দেখবা। কারণ ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন যদি না পারো কিছুই পারবা না, শুধু মুখস্থ করতে হবে অঙ্ক, হয়তো পরেরটা দেখে এটা দেখে ওইটা দেখে। বাট যাদের ইচ্ছা, যদি একজনও থাকে যে আমার ইন্টিগ্রেশনটা শেখার দরকার আছে, ইন্টিগ্রেশনের সাথে তোমাদের মেশিন লার্নিং টার্নিং এগুলো অনেক কিছু রিলেটেড, নিউমেরিক্যাল, রোবোটিক্স, এই টাইপস গুলো কিন্তু ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনের সাথে রিলেটেড। যাদের ইচ্ছা আছে সরাসরি চলে যাবা, ইউটিউবে অনেক ভিডিও আছে, সেগুলো দেখতে পারো। অনেক স্টুডেন্ট আছে যারা আমাকে বলে যে স্যার আপনি এইবার 101 নিচ্ছেন কিনা, আবার ইন্টিগ্রেশনটা আরেকবার শিখতে হবে। তো তোমার সিনিয়ররা এসে বলে, তো তোমরা তো সেই অপরচুনিটিটা মিস করবা যদি তোমরা এখন শিখে না যাও। তোমাদের যেই টিচারই ক্লাস নিক, সবাই কিন্তু মনোযোগ দিয়ে ক্লাস নেয়, কিন্তু তোমাদের শেখার ইচ্ছাটা যদি না থাকে আর না শিখে সামনে গেলে কিন্তু ইউনিভার্সিটির লেখাপড়ায় কোনোভাবেই ভালো করা সম্ভব না। সুতরাং তোমরা জাস্ট শুরু করেছো, একটা সেমিস্টার শেষ করেছো, ইন্টিগ্রেশন সম্পর্কে তোমাদের বেসিক কিন্তু অনেক দুর্বল। তোমাদের সুযোগ আছে ভিডিও লেকচার শিখে দেখে দেখে, আমার যে ভিডিও লেকচার গুলো আছে সেগুলো তোমাদের ভালো লাগলে সেগুলো দেখবা, অন্য কোনো ভিডিও লেকচার যদি ভালো লাগে সেগুলো দেখবা, বাট শেখো, যেভাবেই হোক শেখো।
আমি গত সেমিস্টারে ম্যাথ 101 নিয়েছি, সেখানে আমি স্টুডেন্টদের ভিডিও দিতাম নিয়মিত। পরে এটা ইউনিভার্সিটি এনকারেজ করেনি, এই জন্য আমি আর দেওয়া বন্ধ করেছি। বাট ওই ভিডিওগুলো ওই চ্যানেলে আছে, আস্ক মি এনিথিং। সেখানে ইন্টিগ্রেশনের প্রথম থেকে শেষ পর্যন্ত হয়তো সব মিলায় 3 ঘন্টা হবে। তো একদিন মুভি দেখা মনে করে ওই 3 ঘন্টার লেকচারটা 20 মিনিট 30 মিনিট এরকম করে করে 10 মিনিট এরকম করে করে 3 ঘন্টা দেখতে পারো, তোমার আজীবনে ইন্টিগ্রেশনের অনেক কোশ্চেন, অনেক জট খুলে যাবে। এবং এই যে আমি কোশ্চেন করলাম, এই কোশ্চেনগুলো তোমার কাছে তখন অনেক বেশি ইজি মনে হবে। যাও, ডিএক্স টাকে ইন্টিগ্রেশন করলে কেন এক্স হয় তার একটা সহজ ব্যাখ্যা দিচ্ছি। ডিএক্সটা কি? ডিএক্স বলতে কি বোঝায় এখানে? ডিএক্স বলতে বোঝাচ্ছে এখানে এক্স এর ছোট পার্ট। এই ডিএক্স বুঝতে গেলে তোমাকে ডিফারেন্সিয়েশন বুঝতে হতো আগে, কিন্তু ডিফারেন্সিয়েশন আমি যদি জিজ্ঞেস করি যে ডিফারেন্সিয়েশন সাইন এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কত হয়, খুব ভালো করে বলতে পারবা কজ এক্স হয়। কিন্তু যদি বলে ডিফারেন্সিয়েশন জিনিসটা কি বলতো, বলতে পারবা না। আবার যদি জিজ্ঞেস করি কনস্ট্যান্ট কে ডিফারেন্সিয়েশন করা যায় না, এই জন্য এটা 0 হয়, কেন করা যায় না সেই ব্যাখ্যাটা দাও, বলতে পারবা না। তার মানে পুরোটাই কিন্তু ব্ল্যাঙ্ক। তোমরা শুধুমাত্র কয়টা অঙ্ক করা শিখছো। নিজের স্কিল বাড়াও, সময় আছে, স্কিল বাড়াও। স্কিল না বাড়ায় সামনে গেলে অন্ধকার দেখবা। যাক, ওইটার ব্যাখ্যা আমি আর যাচ্ছি না, আমি এখানে আসি। এখানে যে কথাটা বলার চেষ্টা করছিলাম, এখানে একটা মাইনাসের ফ্যাক্ট আছে। সেই মাইনাসটা অনেকটা এই লজিকের মাইনাস। এগুলো অনেক বড় ব্যাখ্যা, শিখে নিও। তাহলে a ডট b ক্রস c সমান সমান b ডট c ক্রস a সমান সমান c ডট a ক্রস b, আমরা এই প্রমাণটা করব, এরা সবাই ইকুয়াল পরস্পর। তাহলে প্রথমে আমি a ডট b ক্রস c তে আসলাম। a ডট b ক্রস c ইকুয়াল টু কি লেখা যায় এটাকে? ax ay az bx by bz cx cy cz। একটা ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট, যদি কোনো ম্যাট্রিক্সের, আমরা জানি যে ম্যাট্রিক্সকে ট্রান্সফর্ম করা যায়। কিভাবে ট্রান্সফর্ম করা যায়? রো কে কলামকে ইন্টারচেঞ্জ করা যায়, রো কে ইন্টারচেঞ্জ করা যায়, এবং সেই ইন্টারচেঞ্জ করলে একটা মাইনাস আসে। সেই মাইনাসের ব্যাখ্যাটা কি আমরা ক্যালকুলেশন করেও বলতে পারবো মাইনাস আসে। আর এটার একটা জিওমেট্রিক্যাল ব্যাখ্যাও আছে। সেই জিওমেট্রিক্যাল ব্যাখ্যাটা একটু বড়, সেটা যাওয়া দরকার নাই তোমাদের। জিওমেট্রিক্যাল ব্যাখ্যাটা হচ্ছে এরকম যে কোনো ডিটারমিনেন্ট যদি আমরা করি, ডিটারমিনেন্ট থেকে ওই জায়গাটা জাস্ট এরিয়া বের হয়। আমরা যখন কোনো ডিটারমিনেন্ট করি, মনে করো আমরা 3টা পয়েন্ট আছে, মনে করো 2টা পয়েন্ট আছে, এই 2টা পয়েন্টকে আমরা অ্যাড করে নিলাম, করে নিয়ে এখানে 3 ডাইমেনশন 3টা পয়েন্ট আছে। এইখান থেকে মনে করো এখানে আরো 2টা পয়েন্ট আছে, এই পয়েন্টগুলোকে অ্যাড করে নিয়ে আমরা এই যে ম্যাট্রিক্স গুলো যখন করি, এই প্রত্যেকটা জিনিস কিন্তু এক একটা ভ্যালু ক্রিয়েট করে। তো যখন আমরা ডিটারমিনেন্ট করি, সহজ ব্যাখ্যা দিচ্ছি, তখন একটা 3 ডাইমেনশন স্পেসে বা 2 ডাইমেনশন স্পেসে, এটা 3 ডাইমেনশন আছে, 3 ডাইমেনশন স্পেসে একটা ক্ষেত্রফল ক্রিয়েট করে, এই জায়গাটা একটা ক্ষেত্রফল ক্রিয়েট করে। যখন আমরা এই ভ্যালুগুলো চেঞ্জ করি, তখন সেই ক্ষেত্রফলটা, সেই ফিগারটা, শেপটা লিনিয়ার ট্রান্সফরমেশনে চেঞ্জ হয়ে যায়। তোমরা আগামী সেমিস্টারে এগুলো শিখবা। লিনিয়ার ট্রান্সফরমেশনে এই ফিগারটা চেঞ্জ হয়ে যায় যদি আমরা কোনো রো এবং কলামকে ইন্টারচেঞ্জ করি। সেই শেপটা চেঞ্জ হয়ে যায়, সে আগের শেপের সাথে জাস্ট কন্ট্রাডিক্টরি বা বিপরীত একটা শেপ ক্রিয়েট করে, যে শেপটা ক্ষেত্রফলটা আগেরটা সাপেক্ষে নেগেটিভ হয়। এই জন্য আমরা যখন কোনো ম্যাট্রিক্সের বা ডিটারমিনেন্টের রো এবং কলামকে, রো কে চেঞ্জ করি, ইন্টারচেঞ্জ করি, এই রো কে ইন্টারচেঞ্জ করি বা কলামকে ইন্টারচেঞ্জ করি, তখন একটা মাইনাস আসে সামনে। তো আমরা এই জিনিসটাকে লিখতে পারলাম এটা। এখন আমি এটা লিখতে যাচ্ছি, তাহলে এটা লিখতে গেলে কি করতে হবে? প্রথমে বি কে আনতে হবে, এই বি কে প্রথমে আনতে হবে, তারপরে সি কে দ্বিতীয় জায়গায় আনতে হবে, আর এ কে নিয়ে যেতে হবে একেবারে লাস্টে। তো এই কাজটা কিভাবে করা যায়? এই কাজটা রো কলামকে ট্রান্সফারের মাধ্যমে করা যায়। তাহলে আমরা এক কাজ করি, প্রথমে বি কে উপরে নিয়ে চলে আসি। এই অ্যারেঞ্জমেন্টের বি কে আমরা এখানে লিখবো, আর এ কে আমরা এখানে লিখবো, ইন্টারচেঞ্জ করব। এই যে দুটোকে ইন্টারচেঞ্জ করব, এটাকে এখানে নিয়ে আসবো, আর এ কে এখানে নিয়ে আসবো। নিয়ে আসলে কি হবে? আমি একটু আগে বললাম যে ভ্যালু চেঞ্জ করলে, রো কলামকে ইন্টারচেঞ্জ করলে একটা মাইনাস ক্রিয়েট হয়। তার ব্যাখ্যাটাও আমি একটু চেষ্টা করেছি তোমাদের বোঝানোর, যে লিনিয়ার ট্রান্সফরমেশনে যে কোনো ডিটারমিনেন্ট হচ্ছে একটা ক্ষেত্রফল ক্রিয়েট করে।
আর আমরা যখন এই ক্ষেত্রফলের রো কলমকে চেঞ্জ করব তখন সে আরেকটা ক্ষেত্রফল দিবে, সেই ক্ষেত্রফলের সাথে আগের ক্ষেত্রফলটার সম্পর্ক হচ্ছে মাইনাস থাকবে। এটাই হচ্ছে মূল কজ। তাহলে আমরা এটাকে রো কলমকে ইন্টারচেঞ্জ করি, তাহলে একটা মাইনাস দিয়ে দিব। তাহলে এখানে হবে bx by bz, এখানে আসবে ax ay az, এখানে আসবে cx cy cz। বোঝা গেল? আগেরটার সাথে কি করলাম, যা আছে সব ঠিক থাকলো, শুধুমাত্র a আর b কে ইন্টারচেঞ্জ করলাম, একটা মাইনাস আসলো। আমার উদ্দেশ্য কি? আমার উদ্দেশ্য হচ্ছে এই লাইনটা আনা, b ডট c ক্রসে, তার মানে প্রথমে b কে আনা, b কে এনেছি, তারপরে দ্বিতীয় পজিশনে c কে আনতে হবে। তাহলে c এখন কত নম্বর পজিশনে আছে? 3 নম্বর পজিশনে আছে, একে দ্বিতীয় পজিশনে আনতে হবে। তাহলে এই দুটাকে ইন্টারচেঞ্জ করে দিব এখন, এটাকে এবং এটাকে, এটাকে এখানে লিখবো, এটাকে এখানে লিখবো, লিখলে আরেকটা মাইনাস আসবে, সেই মাইনাস আর আগের মাইনাস মিলে প্লাস হয়ে যাবে। তাহলে প্রথমটার কোনো চেঞ্জ করব না, থাকবে bx by bz cx cy cz, এখানে ax ay az। এবার এটাকে কি লেখা যাবে বলো? এটা সমান সমান কি লেখা যাবে? b ডট b ডট c c ক্রস a। এ। অনুরূপভাবে এখান থেকে আমি লাস্টেরটা প্রমাণ করতে পারবো, যেভাবে মাত্র প্রমাণ করলাম, বাসায় করে নিবা এটা, যে c ডট a ক্রস b, সেটা এখান থেকেও করতে পারো, আবার এখান থেকেও করতে পারো, যেখান থেকে ইচ্ছা। আবার ট্রান্সফরমেশনে যে ওই যে আমাদের রো কলাম ট্রান্সফরমেশন ছিল, সেই ট্রান্সফরমেশনে যে তুমি এটা প্রমাণ করতে পারো। ঠিক আছে, পার্টটা করে নিবা, এই প্রমাণটা করবা। প্রথমে সি কে আনতে হবে, তারপরে এ কে আনতে হবে, তারপরে বি কে আনতে হবে। শুনতে পাইনি, আরেকবার বলো। যে কোনোটা থেকে করলে হবে, কারণ সবাই সমান, এরা যেহেতু সবাই সমান, তো তুমি এখান থেকে করলেও কোনো সমস্যা নাই, প্রথমটা থেকে করলেও কোনো সমস্যা নাই, তোমার এটা করতে পারলেই হচ্ছে। ওকে, এবার এই জিনিসটার একটা সুন্দর অ্যাপ্লিকেশন আছে। হ্যাঁ বলো বলো। স্যার আমি যদি এটা থেকে করি তাও তো স্যার হ্যাঁ। হচ্ছে স্যার, এই যে প্রথমে সি দিয়ে দিলে সবার সামনে একটা মাইনাস আছে, আর বি মাঝে চলে আসলো, পরে বি এর সাথে এ করে দিলেই তো স্যার হয়ে গেল স্যার, তাও তো হ্যাঁ, সে একই হয় স্যার। আমি সেটাই বলছিলাম, আমি বলছিলাম প্রথমটা থেকে করলেও কোনো সমস্যা নাই, এটা থেকে করলেও কোনো সমস্যা নাই, যেহেতু এরা সবাই পরস্পর ইকুয়াল। যেটা ইচ্ছা করো, প্রমাণটা পারলেই হবে, সঠিকভাবে প্রমাণ করতে পারলেই হবে, তুমি যে কোনো ট্রান্সফরমেশন থেকে করলেই হবে। তো এটা একটা খুব ভালো অ্যাপ্লিকেশন আছে। এই জিনিসটা যে আমরা করলাম, এটাকে বলা হয় ডাবল প্রোডাক্ট। ডাবল প্রোডাক্ট মানে হচ্ছে ক্রস প্রোডাক্ট আর ভেক্টর প্রোডাক্ট বা ডট প্রোডাক্ট, দুইটা একই জিনিসের মধ্যে আছে, ক্রসও আছে ডটও আছে। তো এই ডাবল প্রোডাক্টের একটা অ্যাপ্লিকেশন আছে। দেখো, আমি খাতার উপরে 3টা কলমকে আমি অ্যারেঞ্জ করলাম, একই বিন্দুতে ক্রিয়ারত 3টা ভেক্টর যদি হয়, এই 3টা কলম, তাহলে 3টাই কোন জায়গায় আছে? খাতার পৃষ্ঠের উপর আছে না? 3টাই একই সমতলে আছে। স্যার এরকম যদি কোনো ঘটনা ঘটে যে 3টা ভেক্টর একই সমতলে আছে, তখন এই 3টা ভেক্টরকে আমরা যদি একটাকে এ ধরি, একটাকে বি ধরি, একটাকে সি ধরি, এবং তারপরে যদি এরকম গুণন করি, তারা সবসময় শূন্য হয়ে যায়, তাদের আউটপুটটা সবসময় শূন্য হয়ে যায়। আবার বলি, কি বললাম, 3টা ভেক্টর যদি একটা সমতলে থাকে, যেভাবে তোমরা কলমগুলো দেখতে পাচ্ছ, এই যে এটা যদি এরকম এই পৃষ্ঠের সাথে এরকম করে দিতাম, দুইটা ওই খাতার পৃষ্ঠে আছে আর একটা খাতার পৃষ্ঠের সাথে কোণ করে আছে, সেরকম ঘটনা কিন্তু না, 3টাই খাতার উপরে আছে, খাতার উপরে অবস্থিত 3টা ভেক্টর, মানে একটা সমতলে আছে। এই রকম ভেক্টর গুলোকে বলা হয় কো প্লানার। আমরা ওই যে কো লিনিয়ার পড়েছিলাম জিওমেট্রিতে, মনে আছে? কতগুলো বিন্দু একই লাইনের উপর অবস্থিত, কো লিনিয়ার, মনে পড়ে? কো লিনিয়ার। সুতরাং প্লেন যদি সেটা 3 ডাইমেনশন হয়, ওটা 2 ডাইমেনশন ছিল দেখে আমরা লাইন দিয়ে ব্যাখ্যা করেছিলাম, আর এটা 3 ডাইমেনশন, যেহেতু এটা প্লেনের উপরে থাকবে, সেহেতু এটা কো লিনিয়ার না, কো প্লানার। ওটা ছিল কো লিনিয়ার, এটা হচ্ছে কো প্লানার, তার মানে একই প্লেনের উপরে অবস্থিত। যদি কতগুলো ভেক্টর একই প্লেনের উপর অবস্থিত হয়, মনে করো 3টা ভেক্টর আছে যারা একই প্লেনের উপর অবস্থিত এবং তারা নিজেদের সাথে কোণ করলেও ওই তলের সাথে কোনো কোণ করেনি, যদি এরকম হয়, তাহলে একটা ভেক্টরকে এ আর একটা ভেক্টরকে বি আর একটা ভেক্টরকে সি ধরলে, তাদের যে কোনো দুইটাকে ক্রস করে বাকিটার সাথে ডট করলে
সে শূন্য হয়ে যাবে গুণফলটা। এই যে আমি একটা কথা বললাম, তোমরা কি কেউ জিজ্ঞেস করেছো কেন শূন্য হবে স্যার, ব্যাখ্যা দেন? তো এই ব্যাখ্যা চাইতে হবে। হ্যাঁ, প্রত্যেকটা জায়গায় টিচারকে নক করতে হবে, কারণ টিচার দেখা যাচ্ছে অনেক সময় পড়াতে পড়াতে সে ভুলেও যেতে পারে, টপিকের বাইরে চলে যেতে পারে। তোমাকে কোশ্চেন করে সেই জিনিসটাকে জেনে নিতে হবে। আমি অবশ্যই ব্যাখ্যা দিতাম, কিন্তু এই ব্যাখ্যাটা অনেক জায়গায় তুমি পাবা না। যেখানে তুমি পাবা না ব্যাখ্যা, সেখানে তুমি জিজ্ঞাসা করে নাও, স্যার জানলে জানাবে, না জানলে সে পরে জানাবে, বাট তোমার কোশ্চেনটা রাখা থাকলো, সাবমিট করা থাকলো। এভাবেই তো জানার কোশ্চেনই তো নলেজকে ইনক্রিজ করে, তাই না? তুমি যদি কোশ্চেন না করো, তোমার নলেজটা ইনক্রিজ হবে না। তো ব্যাখ্যাটা কি ছিল, ব্যাখ্যাটা দেই যে কেন এরকম ঘটনা ঘটছে। তিনটা ভেক্টর সমতলে থাকলে, একই সমতলে থাকলে, যে কোনো দুইটাকে ক্রস করে বাকিটার সাথে ডট করলে সেটা কেন শূন্য হয়ে যাচ্ছে, তার ব্যাখ্যাটা হচ্ছে এরকম। আমরা আবার সেই ক্রস গুণফলে চলে যাই। আমি বলেছিলাম যে ক্রস গুণফল, ভেক্টর, এখানে কিন্তু শেখার অনেক কিছু আছে। তোমার মাথার মধ্যে যখন কনসেপ্ট গুলো বিল্ড আপ হবে, তোমার কাছে অঙ্ক মনে হবে পানির মতো, সবই তুমি পারবা। যখন দুইটা ভেক্টরকে আমরা ক্রস গুণফল করেছিলাম, দেখো তো মনে পড়ে কিনা, গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে তখন এ বি সাইন থেটা, তার সাথে একটা ইটা আসে, এরকমই তো আসে। বলেছিলাম এই জিনিসটা স্কেলার, আর একটা স্কেলারের সাথে একটা ভেক্টর গুণ হয়ে সে ভেক্টর হচ্ছে। এই ভেক্টরের ডিরেকশন সম্পর্কে কি বলেছিলাম, যে এই যে ভেক্টর, এই টোটালটা যে একটা ভেক্টর আউটপুট হলো, সেই ভেক্টরটা ডিরেকশন কোন দিকে? সমতল না লম্ব? লম্ব স্যার। জি স্যার, এ বি। তার মানে এই যে এ বি সাইন থেটা, এই ইটাটাও এ বি এর উপর লম্ব, আর যেহেতু ইটার জন্য এই টোটালটা ভেক্টর হচ্ছে, তাহলে এই টোটাল ভেক্টরটাও এর উপরে লম্ব, তাই তো? আচ্ছা, তাহলে আমি এই কথাটা বলতে পারি কিনা দেখো তো। এ ক্রস বি, আউটপুট কি হবে আমি জানি না, বাট এ ক্রস বি করলেই যে আউটপুট পাবো, সেই আউটপুটটা এ এবং বি উভয়ের সাথে লম্ব হবে, বলতে পারি। এ এবং বি কে গুণ করলাম, গুণ করলে এখান থেকে তো একটা ফলাফল আসবে নাকি? সেই ফলাফলটাকে তো এ ক্রস বি এ বলবো আমরা, নাকি এও বলবো না বিও বলবো না, এ ক্রস বি বলবো। তাহলে একটা ভেক্টর ছিল এ আর একটা ভেক্টর ছিল বি, তাদেরকে ক্রস গুণফল করলে যে ভেক্টরটা হচ্ছে, সেই ভেক্টরটা এ এবং বি উভয়ের উপরে লম্ব। তার মানে আমি বলতে পারি যে এ ক্রস বি ভেক্টরটা, এ ক্রস বি ভেক্টরটা এ ভেক্টর এবং বি ভেক্টরের উপর লম্ব, বলা যায়? অবশ্যই যায়। কথা বলো, বাকিরা কি বুঝতে পারছো? এখান থেকে তো ওইটাই আসবে, কিন্তু আমি ওইটাকে স্পেসিফিক ওখানে গেলাম না, আমি ক্রস গুণফলে আসলাম যে এ ক্রস বি তে একটা আউটপুট দিবেই, অবশ্যই একটা আউটপুট দিবে। সেই যে আউটপুট যে ভেক্টরটা, সেই ভেক্টরটা এ এবং বি উভয়ের সাথে লম্ব থাকবে, তাই না? জি স্যার। ওকে, তাহলে কেন ওইরকম ঘটনা ঘটছে সেই ব্যাখ্যাটা এখন দিই। যে যদি তিনটা ভেক্টর একই সমতলে অবস্থিত হয়, এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, এটা সি ভেক্টর, যে কোনো দুটাকে ক্রস করলে, মনে করো এ ক্রস বি করলাম, তাহলে এ ক্রস বি করলে সেই ভেক্টরটা এ ভেক্টরও থাকবে না, বি ভেক্টরও থাকবে না, হয়ে যাবে কি এ ক্রস বি। তাহলে এই দুইটা মিলে কি হয়ে যাবে, একটা আর একটা ভিন্ন আউটপুট হয়ে যাবে, তাই তো? বোঝা গেল না? 3 + 5 করলাম, সে 8 হয়ে গেল। এই 8 না 3 না 5, ও 8, ভিন্ন কিছু চলে আসছে, 5ও না 3ও না, উভয় এর মধ্যে আছে, এই 3 এবং 5 দুইটাই এর মধ্যে আছে, কিন্তু সে এখন তো 3 এবং 5 কোনোটাই না, সে 8। ব্যাপারটা এরকম যে এ এবং বি কে ক্রস গুণফল করলাম, ক্রস গুণফল করলে এ ক্রস বি হলো, এটা নিজে আর একটা ভেক্টর, সেই ভেক্টরটা এ এবং বি এর উপরে লম্ব, তাই তো? এই বিন্দু থেকে। জি স্যার। এখন এই এ ক্রস বি যে ভেক্টরটা, তার সাথে যদি সি ভেক্টরটা চিন্তা করি, তাহলে এদের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। তাহলে সি ডট এ ক্রস বি যদি করি, তাহলে ব্যাপারটা কি রকম হবে? এর মান আসবে, সি এর মান আসবে এখানে, এ ক্রস বি এর মান আসবে এখানে, এবং এদের অন্তর্গত করে cos 90 ডিগ্রি আসবে। সে cos 90 ডিগ্রি হওয়ার কারণে কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে।
জি স্যার। বোঝা গেল ব্যাপারটা? জি বুঝতে স্যার, পেরেছো? বুঝতে পারছি। জি স্যার, বুঝেছি। স্যার লাস্টেরটা না বুঝি নাই। এ ক্রস বি ভেক্টরটা এর উপর লম্ব। এ ক্রস বি করলে সেটা এও থাকলো না, বিও থাকলো না, হয়ে গেল এ ক্রস বি। সেটা এই সবার উপর লম্ব হয়ে যাচ্ছে, কিন্তু এরা তো নাই এখন। এই দুটা মিলে কি হয়ে গেছে এখন? এ ক্রস বি হয়ে গেছে। তাহলে সেই ভেক্টরটা সি ভেক্টরটা সম্পর্ক এখন লম্ব। তো দুইটা ভেক্টর যদি পরস্পর লম্ব হয় তাদের ডট গুণফল কি হয়? শূন্য হয় না? বলেছিলাম না? দুইটা ভেক্টর পরস্পর লম্ব হলে ডট গুণফল শূন্য হয়, দুইটা ভেক্টর পরস্পর সমান্তরাল হলে ক্রস গুণফল শূন্য হয়। তাহলে যেহেতু এই ভেক্টরটা এই সি ভেক্টরের সাথে লম্ব অবস্থায় আছে, তাহলে এদের ডট গুণফল করলে সে অবশ্যই শূন্য হবে। এই জন্য তিনটা ভেক্টর একই সমতলে থাকলে এদের যে কোনো দুটোকে ক্রস করে বাকিটার সাথে ডট করলে সে শূন্য হয়ে যায়। ব্যাখ্যা এটা। ওকে, আমরা প্রায় শেষের দিকে আছি। আমরা ভেক্টর সম্পর্কে অনেক কিছু জানলাম। আমরা আগামী দিন কি কি পড়লাম সেটা আমি একটু সামারি করি। আমরা পড়েছি অ্যাট এ গ্লান্স, আমরা পড়েছি a ডট বি ইকুয়াল টু এ বি কস থিটা। আমরা পড়েছি a ডট বি ইকুয়াল টু ax bx প্লাস ay by প্লাস az bz। আমরা পড়েছি একটা ভেক্টর a, তার মান a ইকুয়াল টু রুট ওভার ax স্কয়ার প্লাস ay স্কয়ার প্লাস az স্কয়ার। তারপর আমরা বি ভেক্টরের পড়েছি, সেটা ইকুয়াল টু bx স্কয়ার by স্কয়ার প্লাস bz স্কয়ার। থিওরি অলমোস্ট আমাদের প্রায় শেষ, আর দুই একটা টপিক হয়তো অ্যাড করা লাগবে। আচ্ছা, তারপর আমরা পড়েছি প্রজেকশন অফ a 1b ইকুয়াল টু a cos theta। তারপর আমরা পড়েছি প্রজেকশন অফ b on a ইকুয়াল টু b cos theta। তারপর আমরা পড়েছি কম্পোনেন্ট অফ a in the direction of b equal to a dot ওই বরাবর একক ভেক্টর। অনুরূপভাবে কম্পোনেন্ট অফ b in the direction of a এটা ইকুয়াল টু হবে যেই ভেক্টর তার সাথে যে ডিরেকশন তার সেই বরাবর একক ভেক্টর, ডিরেকশন ছিল a। কম্পোনেন্ট পড়লাম। তারপরে এখান থেকে আমরা আরো লিখতে পারি if a dot b equal to 0 then the vector a and b are perpendicular, is perpendicular। অথবা যদি ভেক্টর দুটো পারপেন্ডিকুলার হয় তখন a ডট b ইকুয়াল টু 0 হবে। ডট গুণফল সম্পর্কে আমরা এই জিনিসগুলো শিখেছিলাম। ক্রস গুণফলে কি শিখেছি? ক্রস গুণফলে শিখেছি a ক্রস b ইকুয়াল টু ab সাইন থিটা, তার সাথে একটা ইটা। আবার আমরা একটু আগে শিখলাম দেখো এইখান থেকে আরেকটু ব্যাখ্যা দিই যে a ক্রস b যদি করি, আমরা a ক্রস b যদি করি তখন এখান থেকে যে ভেক্টরটা পাওয়া যায় সেই ভেক্টরটা a এবং b উভয়ের সাথে লম্ব। এই কথাটা কি বুঝতে পারো তোমরা? বুঝো? জি স্যার, এটা তো বুঝালেন একটু আগে। আচ্ছা, তাহলে আমি যদি বলি যে a ক্রস b, a এবং b যেই দিকে অবস্থিত তার লম্ব দিকে একক ভেক্টর বের করো, তখন তুমি কি করবা? চিন্তা করো, কি বললাম একটু চিন্তা করে অ্যান্সার করো। a এবং b যে সমতলে অবস্থিত সেই সমতলের তাদের ক্রিয়াবিন্দু থেকে সেই সমতলের উপরে লম্ব বরাবর একক ভেক্টর বের করো, তখন তুমি কিভাবে ক্যালকুলেশন করবে একক ভেক্টরটাকে?
মাথা খাটাও। স্যার যেটা বেরোবে ওইটা কি সির সাপেক্ষে ডট গুণন করব? না, ডট গুণন না। ডট গুণন কেন? এ এবং বি তার লম্ব দিকে একক ভেক্টর বের করতে বলেছে, তো তার লম্ব দিকে ভেক্টর কি এটা না? তো এই ভেক্টরকে এই ভেক্টরের মান দিয়ে ভাগ করে দিলেই তো লম্ব দিকে একক ভেক্টর বের হয়ে যাবে। বুঝো নাই? স্যার বুঝছি। জি স্যার ঠিক আছে, বুঝতে পারলাম। সিম্পল কনসেপ্ট ছিল না? এ এবং বি যে সমতলে অবস্থিত তাদের ক্রিয়াবিন্দু থেকে সেই সমতলের উপরে লম্ব একক ভেক্টর বের করতে হবে। লম্ব ভেক্টরটা কি? লম্ব ভেক্টরটা তো এ ক্রস বি, কারণ এ এবং বি কে ক্রস করলেই সেটা এই বিন্দু থেকে লম্ব হয়ে যাবে ওদের উপরে। তাহলে সেই দিকে একক ভেক্টর মানে কি? সেই ভেক্টর বাই সেই ভেক্টরের মান। বুঝতে পেরেছো? তাহলে এটা সমান সমান, এটাও আমরা একটা সূত্র হিসেবে লিখতে পারি যে ইউনিট ভেক্টর। জি স্যার, বুঝতে এটা করে ফেলছিলাম। হ্যাঁ, তোমরা বোঝো, আসলে তোমাদেরকে বোঝালে তোমরা বোঝো। ইউনিট ভেক্টর পারপেন্ডিকুলার টু বোথ A and B is eta equal to A cross B divided by A cross B এর মান। এটা কিন্তু সূত্র হিসেবে আমরা দেখেছি, কিন্তু এটার ব্যাখ্যা কিন্তু আমরা জানতাম না কেন এটা আমরা ইউজ করব, জানলাম আমরা। আচ্ছা, তারপরে আমরা আর কি কি শিখেছি? আমরা শিখেছি ক্রস গুণফলে। আচ্ছা, ক্রস গুণফলে আর একটা প্রপার্টিজ আছে, সেটা আমি একটু বই দেখে লিখি। সামান্তরিকের একটা প্রপার্টিজ আছে। স্যার লাস্ট পেজটা আরেকবার একটু স্যার বের করবেন। এগুলো সবই সূত্র হিসেবে ইউজ করবো, কিন্তু আমরা এগুলোর প্রত্যেকটার ব্যাখ্যা কিন্তু আমরা জেনেছি, প্রত্যেকটা জিনিস কিন্তু ডিটেইলে আমরা পড়েছি, এবং এখানে আমরা অঙ্ক করার সময় দেখবো প্রত্যেকটা কোটেশন আমাদের সূত্র হিসেবে লাগে। তখন তোমরা অঙ্ক করতে যাবা তখন এই জিনিসগুলো তোমাদেরকে আর পেইন দিবে না, মধ্যে মুখস্থ করা লাগবে না, কারণ প্রত্যেকটার শর্ট একটা ব্রিফ তোমরা পেয়েছো। আচ্ছা, এখানে আরেকটা সূত্র দেওয়া যায় যেটা ক্রসের সাথে রিলেটেড, আমি একটু বের করি। আগামী দিন থেকে আমরা অঙ্ক করবো এবং এখান থেকে কিন্তু প্রচুর ম্যাথ করা লাগবে। আমি কিন্তু কনসেপ্ট দিয়ে দিব, ম্যাথগুলো তোমাদের নিজেদেরকেই করতে হবে। আচ্ছা, এখান থেকে আরেকটা সূত্র আমাদের হয়েছে, এটা এই পেজ উল্টাবো। যদি একটা সামান্তরিকের একই বিন্দুতে ক্রিয়ারত যেটা ভেক্টর একটা সামান্তরিকের দুইটি বাহু নির্দেশ করে, তাহলে এইখান থেকে দেখো বইয়ের একটা আর্টিকেল নাম্বার আছে, তোমরা একটু কষ্ট করে পড়ে নিবা। এটা সহজ টপিক আছে 2.30। এই আর্টিকেলটা পড়লে এখানে সব সুন্দর করে ক্যালকুলেশনটা করে দেওয়া আছে, সহজ ক্যালকুলেশন। এটা আমি আর এখন দেখালাম না, জাস্ট এই যেহেতু এই রিলেটেড কোনো কোশ্চেন অঙ্ক আসতে পারে, কিন্তু রিটেন এই টাইপের কোনো কোশ্চেন আসবে না, এই জন্য রিটেনটা আমি এখানে পড়ালাম না। তোমরা এখান থেকে জাস্ট 2 লাইন একটু পড়ে নিলেই বুঝবা। এটা পেজ নাম্বার হচ্ছে 31 নাম্বার পেজ, আর্টিকেল নাম্বার 2.30। তো সেখানে 2.30 যে কথাটা বলা ছিল যে দুইটা ভেক্টর যদি কোনো সামান্তরিকে দুইটা সন্নিহিত বাহু হয়, এটা যদি এ বাহু হয়, এটা যদি বি বাহু হয়, তাহলে সেই সামান্তরিকের যে ক্ষেত্রফল হবে এরিয়া অফ প্যারালালিওগ্রাম, প্যারালালিওগ্রাম মানে হচ্ছে সামান্তরিক, সেটা হবে ওই এ এবং বি এর ক্রস। তোমাকে দেখতে হবে যে এটা সামান্তরিকের বাহু হিসাবে আছে নাকি কর্ণ হিসাবে আছে। কর্ণ হিসাবে আমি কোনো অঙ্ক যদি দিও, কর্ণ হিসাবে আমি দিব না। কর্ণেরও কিন্তু একটা সূত্র আছে, সেটা আমাদের দরকার নাই। যদি বাহু হয়, সামান্তরিকের বাহু হয়, এজ নাকি কর্ণের ইংরেজি কি জানো, ভুলে গেলাম। যদি এজ বলা থাকে তখনই কিন্তু এটা হবে এ ক্রস বি এর ক্রস গুণফল করে তার যে মডুলাস সেটাই হবে এই সামান্তরিকের এরিয়া। যদি ত্রিভুজ হয়, সামান্তরিককে অর্ধেক করে দিলে কি পাই আমরা? ত্রিভুজ পাই না? তাহলে এখান থেকে আমরা বলতে পারি এরিয়া অফ, যদি একটা ত্রিভুজের দুইটা
বাহু দুইটা ভেক্টরকে নির্দেশ করে, তাহলে সেই ত্রিভুজের এরিয়া অফ ট্রায়াঙ্গেল সেটা হবে জাস্ট সামান্তরিককে হাফ করে দিলে ত্রিভুজের এরিয়া পাওয়া যাবে। বুঝতে পেরেছো আমার কথা? এটা কিন্তু ক্রস গুণফলের অ্যাপ্লিকেশন। যদি সামান্তরিক হয় পুরোটাই হচ্ছে এরিয়া, যদি সামান্তরিক অর্ধেক করে ফেলি সেক্ষেত্রেও কনসেপ্ট এক। এই দুইটা বাহু দিয়ে দুইটা ত্রিভুজের দুইটা বাহু নির্দেশিত যদি হয় তাহলে সেই ত্রিভুজের এরিয়া হবে, এদেরকে জাস্ট সামান্তরিকের ক্ষেত্রফলটা হাফ করে দিলেই ত্রিভুজ হয়ে যাবে। আচ্ছা, এখান থেকে আরো দেখেছি আমরা যে যদি তিনটা ভেক্টর কোপ্লানার হয়, ইফ থ্রি ভেক্টর আর কোপ্লানার, দেন যে কোনো দুইটার ক্রস গুণন বাকিটার সাথে ডট করলে এ ডট বি ক্রস সি এটা ইকুয়াল টু 0 হয়ে যাবে। ওকে, তো এই জিনিসগুলো আগামী দিন সূত্র হিসাবে টানা মুখস্থ করে ফেলবা। প্রত্যেকটার ব্যাখ্যা তোমরা জানো, বাট সূত্র হিসাবে টানা মুখস্থ করে ফেলবা। আগামী দিন কিন্তু অঙ্ক চটপট করে 1 ঘন্টা 20 মিনিটে কিন্তু মিনিমাম 5-7টা অঙ্ক করা হয়ে যাবে। ঠিক আছে, আমাদের সময় প্রায় শেষের দিকে, অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। কোপ্লানার স্যার সি ও কো সি হলে বুঝি নাই, আবার বলো। স্যার একটু ডানে কিছু লিখছেন। তোমরা কি সেকশন 5? জি স্যার। Attention please, response please. 62, 162, Yes, sir. 63, Yes, sir.